শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল টেকনোলজি ফর সিলেট। আজকের এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে 2017 এর কোশ্চেন পেপার থেকে। আর প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে ডিসকাস করব এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট লাইন্সগুলো, রিলেটেড টপিকগুলো ডিসকাস করা হবে। তো সেশনটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে। আমরা শুরু করছি। হাফ সাইকেল এভারেজ ভ্যালু অফ সাইনোসয়েডাল কারেন্ট অফ পিক ভ্যালু 50 অ্যাম্পিয়ার ইজ। তো 50 অ্যাম্পিয়ার পিক ভ্যালুর হাফ সাইকেলের এভারেজ ভ্যালুটা বের করতে বলেছে। তো আমরা যদি সাইনোসয়েডাল ওয়েভটা ড্র করি, সাইনোসয়েডাল ওয়েভটা এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। তো এর পিক ভ্যালু দেওয়া রয়েছে 50 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ার পিক ভ্যালু দেওয়া রয়েছে 50 অ্যাম্পিয়ার। তো হাফ সাইকেলে মানে হচ্ছে এটা হচ্ছে হাফ সাইকেল, এই সাইকেলটা হচ্ছে হাফ সাইকেল, এর এভারেজ ভ্যালু বের করতে বলেছে। তো আমরা যেটা ফর্মুলাটা জানি সেটা হচ্ছে হাফ সাইকেলের এভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে 2i max by pi। এটা হচ্ছে হাফ সাইকেলের এভারেজ ভ্যালুর ফর্মুলা 2i max by pi। তো এই ভ্যালুতে যদি আমরা ডেটাটা পুট করে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই যে 2i max by pi, তাহলে 2 ইন্টু 50 মানে 100 হয়ে গেছে। পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে ভ্যালুটা চলে এসছে 31.84। তাহলে একের দাগের আনসারটা হবে, তো রাইট আনসার হবে এটা। তো এখানে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে ফুল সাইকেলের এভারেজ ভ্যালু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল সাইকেলের এভারেজ ভ্যালুটা কি হয়, অলওয়েজ জিরো, এটা মনে রাখতে হবে। দ্য এভারেজ ভ্যালু অফ ফুল সাইকেল অফ সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম ইজ অলওয়েজ জিরো। তো এখানে যে অপশনটা দেওয়া থাকবে, এখানে অপশনগুলো মনে রাখতে হবে। অলওয়েজ কি হয়, ফুল সাইকেলের এভারেজ ভ্যালুটা জিরো হয়। কারণ কি হচ্ছে, এই যে হাফ সাইকেল, এই যে হাফ সাইকেল পজিটিভ হাফ, এটা রয়েছে পজিটিভ হাফ আর এটা হয়েছে নেগেটিভ হাফ। তো পজিটিভ হাফ আর নেগেটিভ হাফকে যদি যোগ করা হয় টোটালটা টোটালটা কি হবে, টোটালটা প্লাসের মাইনাসের জিরো হয়ে চলে আসবে। তো টোটালটা হচ্ছে জিরো হয়ে যাবে, মানে প্লাস পজিটিভ হাফ সাইকেল আর হচ্ছে মাইনাস পজিটিভ হাফ সাইকেল। তো এটাকে যদি বাই করা হয় টোটালটা কি হবে, টোটালটা জিরো চলে আসবে। তো ফুল সাইকেলের এভারেজ ভ্যালু অলওয়েজ জিরো, এটা মনে রাখতে হবে। তো এখানে আর এই কোশ্চেনটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফুল সাইকেলের এভারেজ ভ্যালু কি হয়, জিরো হবে, 1 হবে, কোন একটা ডেটা দিয়ে দেবে। তো এটা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো, এ সাইনোসয়েডাল ভোল্টেজ ইজ এক্সপ্রেসড অ্যাজ 230 sin 377t plus 30 degree volt in usual symbol. The frequency of this AC voltage is। তো এই যে সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটা দেওয়া রয়েছে, এই সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটা কি রয়েছে, এখান থেকে এই সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটাকে যদি আমরা এক্সপ্লেন করি, এটা কি রয়েছে, ফেজ মানে 30 ডিগ্রি এগিয়ে রয়েছে। 30 ডিগ্রি এগিয়ে রয়েছে মানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ, আমরা যদি এটাকে ড্র করি, এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন। এটা প্লাস 30 মানে হচ্ছে 30 ডিগ্রি, ওয়েভ ফর্মটা 30 ডিগ্রি অরিজিন থেকে 30 ডিগ্রি কি রয়েছে, 30 ডিগ্রি এগিয়ে স্টার্ট হয়েছে। তো এই অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে ফেজ, এটাকে বলা হয় ফেজ। 30 ডিগ্রিতে কি রয়েছে, লিড করে রয়েছে। প্লাস মানে হচ্ছে লিড আর মাইনাস যদি থাকতো তাহলে ল্যাগ। কিন্তু এখানে যেটা বের করতে বলেছে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বের করতে, ভি ম্যাক্স সাইন ওমেগা টি। তো এটার এই ইকুয়েশনের সাথে যদি এই ইকুয়েশনটা কম্পেয়ার করা হয় তাহলে কি হবে, এই যে 377t আর হচ্ছে ওমেগা টি, এই দুটো হচ্ছে ইকুয়াল, আর এটা হচ্ছে +0 দিয়ে দিলাম, +0 ডিগ্রি, ঠিক আছে। তো এই দুটোকে কম্পেয়ার করলে কি হবে, ওমেগা টি ইকুয়ালস টু 377t চলে এসছে। তো এখান থেকে টি কেটে যাবে, তো পড়ে থাকবে ওমেগা ইকুয়ালস টু 2πf। তাহলে 2πf, এখান থেকে এফটা ক্যালকুলেশন করতে, এফ তাহলে 2 আর পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে এফ ইকুয়ালস টু চলে আসবে, ক্যালকুলেশন করে চলে আসবে হচ্ছে 60 হার্জ। তো এই আনসারটা হবে।
নেক্সট আমরা চলে আসব a series RLC circuit having R equals to 20 ohm, L equals to 0.1 Henry, or C equals to 100 microfarad. If the frequency of the exciting voltage is 50 Hz দেওয়া রয়েছে, then the current will differ in phase with the voltage by. আচ্ছা, এখানে যেটা বলেছে কারেন্টটা ভোল্টেজের থেকে কত ডিগ্রি ল্যাগ লিড করে থাকবে, তো এটা বলেছে। তো এখানে ক্যালকুলেশন করার একদম দরকার নেই, আমরা কি জানি যে এখানে এক্সেল এক্সি এর ভ্যালুগুলো বের করতে হবে। এক্সেল এক্সি, তো এক্সেল যদি কি হয়, এক্সেল গ্রেটার দেন যদি এক্সি হয়, এই যে কন্ডিশনগুলো আমরা যেগুলো একদম শুরুতে ডিসকাস করেছিলাম, এক্সেলের ভ্যালুটা যদি এক্সি এর থেকে বড় হয় তাহলে কি হবে, কারেন্টটা ল্যাগ করে যাবে, কারেন্টটা তখন ল্যাগ করবে, এটা হচ্ছে ল্যাগ করে যাবে, কারেন্টটা কি করবে, ল্যাগ করবে, ল্যাগ করবে। আর এক্সি এর ভ্যালু যদি এক্সেলের থেকে গ্রেটার দেন হয়ে যায় তাহলে কারেন্টটা কি করবে, কারেন্টটা লিড করবে। তো আমরা সিম্পলি এখানে কি বের করব, সিম্পলি এখানে বের করব হচ্ছে এক্সেল আর এক্সি এর ভ্যালু বের করব। তো এক্সেল আমরা এখানে পেয়ে গেছি, এক্সেল ইকুয়ালস টু 2πfl জানি, তো এই ডেটাটা এখানে পুট করে দিয়েছি। 3.14, এফ হচ্ছে 50, এল হচ্ছে 0.1, তো এখানে এসছে এক্সেল এর ভ্যালু হচ্ছে 31.4 ওহম। এক্সি এর ভ্যালু হচ্ছে এক্সি ইকুয়ালস টু কি জানি 1/2πfc, তো এখানে সি এর ভ্যালু আমরা জানি মাইক্রোফ্যারাড, এটাকে ফ্যারাড করতে হবে, তো ফ্যারাড করতে গিয়ে এটা এসে 31.85, তো স্লাইটলি গ্রেটার দেন, মানে এক্সি এর ভ্যালুটা এক্সেল এর থেকে স্লাইটলি গ্রেটার দেন, স্লাইটলি গ্রেটার দেন যদি হয় তাহলে কি হবে, মানে স্লাইটলি গ্রেটার দেন এটা যদি ভি হয়, এটা যদি ভি হয় তাহলে কারেন্টটা হচ্ছে স্লাইটলি কি করবে, লিড করবে, মানে হচ্ছে নিয়ারলি, তাহলে কোন আনসারটা হবে, নিয়ারলি 0 ডিগ্রি হবে কিন্তু কি হবে, লিডিং হবে, যেহেতু এক্সি এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন, তাহলে এই আনসারটা হবে, বি এর দাগের আনসারটা হবে। আর যদি এক্সেলটা গ্রেটার দেন হয়ে যেত তাহলে এটা হতো নিয়ারলি 0, ল্যাগিং হয়ে যেত, ল্যাগিং মানে হচ্ছে তখন লাইনটা হয়ে যাবে, এটা যদি ভি হয়, এটা যদি ভি হয় তখন লাইনটা হয়ে যেত এটা আইটা নিচের দিকে হতো, আই নিচের দিকে মানে হচ্ছে ল্যাগ করে যাওয়া, কিন্তু যেহেতু এক্সিটা গ্রেটার দেন হয়েছে সেই জন্য এটা হচ্ছে লিড করে গেছে, মানে হচ্ছে এটা হচ্ছে ভি, এটা আই নয়, এটা হচ্ছে ভি, সরি এটা আই। তো চলে আসছি আমরা পরের কোশ্চেনে। To find the dimension of inductance, the equation can be selected as, মানে হচ্ছে ইন্ডাকটেন্সের ডাইমেনশন দেওয়া রয়েছে, মানে ইন্ডাকটেন্সের ডাইমেনশন বের করতে গেলে কোন ইকুয়েশনটা, তো এল যে ইকুয়েশনে রয়েছে সেটা অবশ্যই, তো আমার ইকুয়েশনে কি রয়েছে, এল রয়েছে, তো এখান থেকে আমরা ইন্ডাকটেন্সের ডাইমেনশনটা পাবো, বাকিগুলো ক্ষেত্রে কিন্তু এল এর কোনো ভ্যালু নেই, ইন্ডাক্টরের কোনো ফর্মুলা নেই, তো এটাই আনসার হবে, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে দ্য রিলে ইউজড ফর মোটর প্রোটেকশন এগেনস্ট ওভারলোড। তো ওভারলোডের ক্ষেত্রে মোটরে আমরা যে রিলেটা ইউজ করি সেটা হচ্ছে থার্মাল রিলে ইউজ করা হয়, থার্মাল রিলে অনলি দ্য রিলে, সেটা হচ্ছে ওভারলোডের ক্ষেত্রে ইউজ করা হয়। বাকি রিলেগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে, হচ্ছে এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইনে, অল্টারনেটর, তারপরে হচ্ছে ট্রান্সফর্মার, এইসবের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল রিলেটা ইউজ করা হয়। বুকলস রিলেটা হচ্ছে অনলি ট্রান্সফর্মারে ইউজ করা হয়। আর ইন্ডাকশন রিলে হচ্ছে এইগুলো বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়, শর্ট সার্কিট, ওভারলোড, ফেজ, আর্থ, ফল্ট পারপাসে। আর থার্মাল রিলেটা হচ্ছে অনলি ফর ওভারলোড রিলে হিসেবে ইউজ করা, ওভারলোড প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়, তো মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি UPSC must have an inverter filter system to get কি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। তো এটা হচ্ছে অবশ্যই ইউপিএসসিতে কি থাকতে হবে, ইউপিএসসিতে কি হয়, ইনভার্টার, মানে ইউপিএসসি যে আমরা ইউজ করি সেখানে কি হয়, এসি থেকে ডিসিতে হয়, তো আবার ডিসি থেকে এসিতে কনভার্ট করতে গেলে অবশ্যই ইনভার্টার সার্কিট থাকতে হবে। তো সাইনোসয়েডাল মানে কি পাওয়ার জন্য, সাইনোসয়েডাল ভোল্টেজ পাওয়ার জন্য, তো এটা আনসার হবে।
নেক্সট হচ্ছে লুমেন ইজ দ্য ইউনিট অফ লুমিনাস ফ্লাক্স। তো এটা লাইটিং সিস্টেম থেকে দিয়েছে, এখানে কতগুলো ইউনিট রয়েছে, তো প্রত্যেকটা ইউনিট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত ইউনিটগুলো। তো এখানে কি দেওয়া রয়েছে, লুমেন কার ইউনিট, লুমিনাস ফ্লাক্সের ইউনিট, এখানে কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তো লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন, তো এই আনসারটা হবে। তো লাইটিং সিস্টেমের উপরে আরও কতগুলো ইম্পর্ট্যান্ট ইউনিট যেগুলো দিয়ে দেয়, তো রিলেটেড আমি বলেছিলাম রিলেটেড ইম্পর্ট্যান্ট লাইনগুলো দেখিয়ে দেবো। তো এই যে সলিড অ্যাঙ্গেল, তো সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, খুব এটা যেহেতু লাইটিং সিস্টেম থেকে দিচ্ছে, তো এইগুলো অবশ্যই মনে রাখতে হবে। ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। আর কমপ্লিট সলিড অ্যাঙ্গেল হচ্ছে 4 পাই স্টেরেডিয়ান। একটা কমপ্লিট সলিড অ্যাঙ্গেলের ভ্যালু যদি দেওয়া থাকে, এরকম বলা থাকবে যে কমপ্লিট সলিড অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 2 পাই ইজ ইকুয়ালস টু পাই ইজ ইকুয়ালস টু 4 পাই। তো এটা হচ্ছে 4 পাইয়ের ভ্যালু। লুমিনাস ফ্লাক্স যেটা বললাম, লুমিনাস ফ্লাক্সটা কার ইউনিট, লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন। আর লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে লুমেন পার স্টেরেডিয়ান, খুব ইম্পর্টেন্ট। লুমিনাস ইন্টেন্সিটিটা হচ্ছে লুমেন পার স্টেরেডিয়ান। আর ইলুমিনেশন অনেকগুলো ইউনিট রয়েছে, তো প্রত্যেকটা ইউনিট কিন্তু মনে রাখতে হবে। কোথাও দেওয়া থাকবে লুমেন পার মিটার স্কোয়ার, কোথাও দেওয়া থাকবে লাক্স, কোথাও হচ্ছে মিটার ক্যান্ডেল। তো এই তিনটি মনে রাখতে হবে। ইলুমিনেশনের ইউনিট হচ্ছে এই তিনটেই। দেখুন লুমিনেন্সের ইউনিট হচ্ছে লুমিনাস ইফিসিয়েন্সির ইউনিট হচ্ছে লুমেন পার ওয়াট, যে লুমেন পার ওয়াট দেওয়া রয়েছে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। আর লজ অফ ইলুমিনেশন দেওয়া রয়েছে, লজ অফ ইলুমিনেশন থেকে অনেক সময় দিয়ে দেয়। লজ অফ এই যে ইনভার্স স্কোয়ার ল ইজ রিলেটেড টু লজ অফ ইলুমিনেশন, লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ফ্লাক্স। তো এইভাবে মনে রাখতে হবে। তো লজ ইনভার্স স্কোয়ার ল এটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা অনেক সময় মনে রাখতে হয়। ইলুমিনেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ সোর্স অ্যান্ড দ্য সারফেস। তো এটা হচ্ছে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড সারফেস। তো এটা ইনভার্স স্কোয়ার ল এর ফর্মুলা হচ্ছে এটা। আর নেক্সট যেটা মনে রাখতে হবে, ল্যাম্বার্ট কোসাইন ল হচ্ছে ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেলের মধ্যে, সোর্স আর হচ্ছে সারফেসের মধ্যে যে লাইটটা পড়ছে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইলুমিনেশনটা মানে তার কোসাইনের সাথে প্রপোর্শনাল। তো এটাও মনে রাখতে হবে, ল্যাম্বার্ট কোসাইন ল বলা হয় এটাকে। নেক্সট টপিক হচ্ছে অ্যান্ড ইলেকট্রিক্যাল ইউটিলিটিস ড্রজ, কত দেওয়া রয়েছে, 100 kVA, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ক্যালকুলেট দ্য রিয়াক্টিভ পাওয়ার ড্রন বাই দ্য ইউটিলিটি। তো রিয়াক্টিভ পাওয়ারটা এখান থেকে বের করতে বলেছে। তো এই যে এখানে দেওয়া রয়েছে কেভিএ দেওয়া রয়েছে, মানে এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আমরা যদি ড্র করি পাওয়ার ট্রায়াঙ্গেল, এটাকে বলে পাওয়ার ট্রায়াঙ্গেল। তো এটা হচ্ছে কেভিএ দেওয়া আছে, অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া রয়েছে এটা। তো অ্যাক্টিভ পাওয়ারটা কীভাবে বের করবো, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে VI cos phi, cos phi এর ভ্যালু 0.8 দেওয়া রয়েছে, এই যে 0.8 এটা হচ্ছে cos phi এর ভ্যালু, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো 80 কিলোওয়াট চলে এসে, তো অ্যাপারেন্ট পাওয়ারের এটা হচ্ছে 80 কিলোওয়াট। তো এটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারি, এটা বিভিন্নভাবে বের করা যায়। তো এখানে আমরা কি করেছি, এটাকে বলা হয় রিয়াক্টিভ পাওয়ার, এই ভ্যালুটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। তো এই ভ্যালুটাই বের করতে বলেছে। তো এটাকে পাওয়ার ট্রায়াঙ্গেল বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি রিয়াক্টিভ পাওয়ার দেওয়া রয়েছে, অনেক সময় কি বের করতে হয়, অ্যাক্টিভ পাওয়ার বের করতে দেয়, যদি অ্যাঙ্গেল আর রিয়াক্টিভ পাওয়ার দেওয়া থাকবে, অ্যাক্টিভ পাওয়ার বের করতে দেবে, অ্যাপারেন্ট পাওয়ার বের করতে দেবে। তো এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো দুটো ভ্যালু আর পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে, তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল আমরা ড্র করতে পারবো, আর সেখান থেকে তিনটে ডেটাই পাওয়া যাবে। তো এটা অবশ্যই মনে রাখবে। যেমন রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে VI sin phi, তো sin phi আমরা cos phi এর ভ্যালু জানি, cos phi equals to 0.8। তো sin phi কী করে বের করবো, sin phi হচ্ছে cos ইনভার্স করে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, অ্যাঙ্গেলটা পেয়ে গেলে সেখান থেকে sin এর ভ্যালু চলে এসে sin phi equal 0.6। তো VI হচ্ছে 100, V into I এটা হচ্ছে V into I 100 আর 0.6, তাহলে 60 kVAr। ইউনিটগুলো মনে রাখতে হয়, তো 60 kVAr। তো আনসারটা হয়ে যাবে
60 kVAr। তো পাওয়ার ট্রায়াঙ্গেল, এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন দেয়। এখান থেকে পাওয়ার ফ্যাক্টরের কোশ্চেন, যেমন একটা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পাওয়ার ফ্যাক্টরের কোশ্চেন কি হয়, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার, সরি অ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। এই যে পাওয়ার ফ্যাক্টর যদি হয়, অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু কি রয়েছে, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে VI cos phi বাই VI, তার মানে হচ্ছে VI cos phi বা cos theta বাই VI। তো VIটা কি, তো এখানে কোশ্চেনটা হয় এরকম যে পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর রেশিও, তো এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো এখান থেকে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটাও পাওয়া যায় পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে। তো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা, অ্যাক্টিভ পাওয়ার VI cos theta, যে VI cos phi টা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর VIটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো রেশিওটা হচ্ছে অ্যাক্টিভ বাই অ্যাপারেন্ট, তো এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ব্যাক ইএমএফ অফ ডিসি শান্ট মোটর অ্যাট স্টার্টিং ইজ 0। হ্যাঁ, এটা হচ্ছে অলওয়েজ 0 হবে, কারণ কি হয়, ইবি এর ফর্মুলা আমরা জানি, ইবি ইকুয়ালস টু P5Zn/60A। তো অ্যাট স্টার্টিংয়ে কি হয়, কারেন্টটা 0 হয়। অ্যাট স্টার্টিংয়ে যদি কারেন্ট 0 হয় তো ফ্লাক্সটাও 0 হবে, আর ফ্লাক্স যদি 0 হয় ইবিটা 0 হবে। তো এখান থেকে কি চলে এসছে, ব্যাক ইএমএফের ভ্যালুটা 0 চলে এসছে, তো এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে the three resistance of 12 ohm each connected in delta, what is the equivalent resistance in each branch if delta network is converted into star network। তো এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, 2019-এর কোশ্চেন পেপারে কিন্তু এইরকম একটা কোশ্চেন এসেছিল। তো এর সিম্পল ফর্মুলাটা আমি যেটা বলেছিলাম, ডেল্টা রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 3 ইন্টু স্টার রেজিস্ট্যান্স। তো এখানে ডেল্টা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া রয়েছে 12, তাহলে স্টার রেজিস্ট্যান্স কি 12/3 4 ওহম। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এই ডেটাগুলো আমি একদম যে 2019-এর কোশ্চেনে যে এসেছিল তখন আমি একটা পুরো ডিটেলসে ডিসকাস করেছিলাম, যদি তিনটে ভ্যালু যদি ডিফারেন্ট থাকে তাহলে যে ফর্মুলাগুলো হয়, তো সেই ফর্মুলাগুলো কিন্তু 2019-এর সেশনে ডিসকাস করা হয়েছে, তো সেটা অবশ্যই দেখে নেবে। নেক্সট হচ্ছে an iron ring with mean circumference 140 সেন্টিমিটার, ক্রস সেকশন হচ্ছে দেওয়া রয়েছে, সার্কুমফারেন্সের ক্রস সেকশনটা হচ্ছে 12 স্কোয়ার সেন্টিমিটার, ইজ wound 500 টার্নস অফ ওয়্যার when exciting current হচ্ছে 2 অ্যাম্পিয়ার, দ্য ফ্লাক্স ফাউন্ড টু বি হচ্ছে ফ্লাক্সটা মানে ফাই দেওয়া রয়েছে 1.2 মিলিওয়েভার, দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য আয়রন রিংয়ের রিলেটিভ পারমিয়াবিলিটিটা বের করতে বলেছেন। তো ম্যাগনেটিক সার্কিট থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, তো এইটা অবশ্যই জানতে হবে ম্যাগনেটিক সার্কিটের ফর্মুলাগুলো। তো এখানে ডেটাগুলো আমরা লিখেছি, এল এর ভ্যালু দেওয়া রয়েছে 140 সেন্টিমিটার, আর ক্রস সেকশন দেওয়া রয়েছে 12 স্কোয়ার সেন্টিমিটার, টার্ন দেওয়া রয়েছে 500, এ দেওয়া রয়েছে, আর ফ্লাক্স দেওয়া রয়েছে। তো ফ্লাক্সটা মিলিওয়েভার, এটাকে ওয়েভারে কনভার্ট করা হয়েছে, ওয়েভার। তো 10 টু দি পাওয়ার মিলিওয়েভার থেকে ওয়েভার 10 টু দি পাওয়ার, এটা ভুল হয়েছে, এটা 3 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -3, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এই যেখানে 3 করা হয়েছে। তো আমরা কি জানি, ফ্লাক্স ডেন্সিটি লাগবে, আমার ম্যাগনেটিকের ফর্মুলা কি লাগবে, ফ্লাক্স ডেন্সিটি ইকুয়ালস টু কি হয়, ফ্লাক্স বাই এ, মানে এ হচ্ছে ক্রস সেকশন। তো ফ্লাক্স ডেন্সিটি আমরা বের করেছি, ফ্লাক্স ফাইয়ের ভ্যালু দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে ফাইয়ের ভ্যালু, আর এ কত দেওয়া রয়েছে, এ হচ্ছে দেওয়া রয়েছে 12 স্কোয়ার সেন্টিমিটার। তো 12 স্কোয়ার সেন্টিমিটারটাকে মিটার করতে হবে, মিটার করতে গেলে হচ্ছে 10 টু দি -4 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো ফ্লাক্স ডেন্সিটিটা এসে 1 ওয়েভার পার মিটার স্কোয়ার চলে এসছে, তো এটা মনে রাখতে হবে। নেক্সট
চলে আসছি আমরা। তারপরে কি আছে, কি বের করতে বলেছে, আমরা কি জানি অ্যাম্পিয়ার টার্ন ইকুয়ালস টু বি বাই মিউ জিরো মিউ এইচ ইন্টু লেন্থ অফ আয়রন রিং, আয়রন রিংয়ের লেন্থ। এই যে টোটাল ফর্মুলাটা আমি একদম আগের সেশনে ডিসকাস করে প্রত্যেকটা ফর্মুলা ডিসকাস করেছিলাম। আর আমার একটা ম্যাগনেটিক সার্কিটের উপরে উইথ ফর্মুলার কতগুলো ইম্পর্ট্যান্ট প্রবলেম আলোচনা করা হয়েছে। তো ম্যাগনেটিক সার্কিটের ওই সেশনটা দেখে নেবে, তাহলে ম্যাগনেটিক সার্কিটের রিলেটেড প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাম্পিয়ার টার্ন এখানে দেওয়া রয়েছে, অ্যাম্পিয়ার টার্ন মানে এ দেওয়া রয়েছে 2 অ্যাম্পিয়ার, টার্ন দেওয়া রয়েছে 500, আর বি এর ভ্যালু দেওয়া রয়েছে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, আর মিউ জিরো ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10 টু the minus 7, আর এখানে বের করতে বলেছে মিউ আর। আর এলটা দেওয়া রয়েছে 140 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করা হয়েছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে হচ্ছে 1114.6। তো এটা হচ্ছে মিউ আর এর ভ্যালু। তো এটা যদি মিউ আর এর ভ্যালু হয় তো আমরা অপশনে চলে আসবো, অপশনে কি রয়েছে, তো এই আনসারটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি এটা। নেক্সট প্রবলেমে চলে আসছি। In a transformer, if the supply frequency in Hertz phi max is the maximum flux in Weber, then the per turn voltage of the transformer voltage equals to, তো এটা একটা লাইন থেকে কোশ্চেনটা করেছে, কোনো ডেটা দেওয়া নেই। তো আমরা এখানে পার টার্ন ভোল্টেজটা বের করতে বলেছে। পার টার্ন ভোল্টেজ মানে আমরা কি জানি, আমরা ই ইকুয়ালস টু এই যে ইএমএফ এর ফর্মুলা জানি আমরা, ইএমএফ এর ফর্মুলা হচ্ছে রুট টু পাই এফ, তারপর হচ্ছে ফাই ম্যাক্স ইন্টু নাম্বার অফ টার্ন। তো পার টার্ন যদি হয় তাহলে কি হবে, নাম্বার অফ টার্নটা এদিক এ পাশে চলে আসবে, রাইট হ্যান্ড সাইডে চলে আসবে, সরি। তো নাম্বার অফ টার্নটা রাইট হ্যান্ড সাইডে যদি চলে আসে, রাইট হ্যান্ড সাইডে চলে আসলে কি হবে, ই বাই এন চলে এসছে, তো পরে থাকবে হচ্ছে 2 পাই এফ ফাই ম্যাক্স। তো 2 পাই এফ ফাই ম্যাক্সের ভ্যালু হচ্ছে সি এর দাগেরটা, তো এই আনসারটা হয়ে যাবে, এই আনসারটা হয়ে যাবে। নেক্সট আমরা দেখব the most common connection of three-phase distribution transformer. Three-phase distribution transformer common connectionটা এখানে ডিসকাস করেছে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার মানে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন পারপাসে যে ট্রান্সফর্মারগুলো ইউজ করা হয়, রাস্তার উপরে বা এইচ পোল 4 পোলের উপরে যে ট্রান্সফর্মারগুলো বসানো থাকে, যেখান থেকে কনজিউমার ডিরেক্টলি সাপ্লাই নেয়, তো সেই ট্রান্সফর্মারটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারে কি বলেছে, কানেকশনটা বলেছে। তো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কানেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি কি হয়, ডেল্টা টু স্টার, মনে রাখতে হবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কানেকশন অলওয়েজ কি হয়, ডেল্টা টু স্টার কানেকশন হয়। কারণ কি হয়, মানে হচ্ছে প্রাইমারি হচ্ছে ডেল্টা কানেকশন, আর সেকেন্ডারি হচ্ছে স্টার কানেকশন হয়। স্টার কানেকশন হওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল। কারণ হচ্ছে আমাদের কি হয়, সেকেন্ডারি থেকে দুই রকমের ভোল্টেজ আমরা পাই, একটা হচ্ছে 3 ফেজ ভোল্টেজ আর একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ভোল্টেজ। তো যেগুলো আমরা ডোমেস্টিক কনজিউমার আমরা কিনি সিঙ্গেল ফেজ ভোল্টেজ, একটা ফেজ আর একটা হচ্ছে একটা নিউট্রাল, এটা হচ্ছে এন, এটা হচ্ছে নিউট্রাল, আর এগুলো হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখানো রয়েছে, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই যে 3 ফেজ, এটা হচ্ছে ইনকামিংটা হচ্ছে 3টে রয়েছে আর আউটগোয়িংয়ে 4টে রয়েছে, এই যে এটা নিউট্রাল পাথ রয়েছে, এটা হচ্ছে নিউট্রাল পাথ। তো কানেকশনটা এখানে মনে রাখতে বলেছে যে কানেকশনটা কি কানেকশন হবে, অলওয়েজ ডেল্টা টু স্টার কানেকশন হবে। তো ডেল্টা টু স্টার কি রয়েছে, এটা আনসার হবে। নেক্সট আমরা দেখব a capacitor in DC circuit at steady state operate as, মানে স্টেডি স্টেট ডিসি সার্কিটে ক্যাপাসিটর কীভাবে কাজ করবে। তো আমরা ক্যাপাসিটরের ভ্যালু কি জানি, এক্সি ইকুয়ালস টু 1/2 পাই এফ সি।
তো ডিসিতে কি হয়, ফ্রিকোয়েন্সিটা 0 হয়। ডিসিতে হচ্ছে এফ ইকুয়ালস টু 0। ডিসিতে যদি এফ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে টোটালটা কি হয়ে যাবে, টোটালটা ইনফিনিটি হয়ে যাবে, 1/∞। টোটালটা 0 মানে হচ্ছে 0 মানে ইনফিনিটি, আর ইনফিনিটি মানে কি হবে, মানে রেজিস্ট্যান্সটা হাই, রিঅ্যাকট্যান্সটা হাই মানে রেজিস্ট্যান্স হাই। রেজিস্ট্যান্স হাই মানে হচ্ছে ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, এই যে ইনফিনিটি সো অ্যাক্টস অ্যাজ ওপেন সার্কিট। তো ডিসিতে ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসেবে কাজ করে, ডিসিতে ক্যাপাসিটর হচ্ছে ওপেন সার্কিট হিসেবে কাজ করে। একই রকমভাবে চলে আসবে, মনে রাখতে হবে ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরটা কি হিসেবে কাজ করবে, ইন্ডাক্টর হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, মনে রাখতে হবে, এই লাইনটাও ইম্পর্ট্যান্ট। ইন্ডাক্টরটা কি হিসেবে কাজ করবে, শর্ট সার্কিট হিসেবে। ইন্ডাক্টর হচ্ছে শর্ট সার্কিট, কারণ এক্সএল ইকুয়ালস টু কি হয়, এক্সএল ইকুয়ালস টু 2 পাই এফ এল। তো ইন্ডাক্টরটা কি হয়, এফটা 0 ডিসিতে, এফটা যদি 0 হয় তাহলে এক্সএল এর ভ্যালুটা টোটালটা 0 হয়ে যাবে। এটা এল ছিল, তো এক্সএল এর ভ্যালু 0 মানে কি, টোটাল রিঅ্যাকট্যান্সটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে শর্ট হয়ে যায়। তো মনে রাখতে হবে এই দুইভাবেই কোশ্চেনটা হয়, যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ওপেন সার্কিট, ইন্ডাক্টরের ক্ষেত্রে শর্ট সার্কিট। লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি। The rupturing capacity of HSC fuse is expressed in, অবশ্যই কি হবে, কিলো অ্যাম্পিয়ার হবে। তো রাপচারিং ক্যাপাসিটিটা কিলো অ্যাম্পিয়ারে এক্সপ্রেস করা হয়। তো আজকের টপিক এই অবধি। সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।